গল্পটি শুরু হয় বাবা এবং মেয়ের একটি জুটি দিয়ে, যারা তাদের ছুটির সময় পশ্চিম নরওয়ের ট্রোল পাহাড়ে উঠছিল। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর টোবিয়াস তার মেয়ে নোরাকে লিজেন্ডারি ট্রোলদের সম্পর্কে বলা হয় যে হাজার হাজার বছর আগে এই বিশাল ট্রোলরা সারা বিশ্বে ঘুরে বেড়াত, কিন্তু একদিন কেউ তাদের উপর জাদু করে তাদেরকে পাথরের মূর্তিতে পরিণত করে। এই পুরানো গল্পে বিশ্বাসী টোবিয়াসের ধারণা ছিল যে এই ট্রোলরা এখনো নরওয়ের পাহাড়ে লুকিয়ে আছে এবং একদিন আবার জীবিত হয়ে উঠবে। এই কথা শুনে নোরারও এই বিষয়ে বেশ আগ্রহ জন্মালো, কিন্তু 20 বছর পর যখন নোরা বড় হয়ে গেল, তখন তার এই গল্প এবং জাদুতে বিশ্বাস উঠে গেল। এখন সে শুধু আধুনিক বিজ্ঞানের উপর বিশ্বাস করত। সে এখন একজন প্যালিওন্টোলজিস্ট হয়ে গেছে। প্যালিওন্টোলজিস্টরা হলেন এমন বিজ্ঞানী যারা পৃথিবীর নিচে পাওয়া প্রাচীন প্রাণীদের অবশেষ দেখে অতীতের বিষয়ে তথ্য বের করেন। 6 মাসের কঠোর পরিশ্রমের পর আজ অবশেষে সে একটি দুর্দান্ত ফসিল পেয়েছে, যার খুশিতে সে তার বন্ধুদের সাথে পার্টি করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পাহাড়ে মেট্রো স্টেশন নির্মাণের জন্য দ্রুত নির্মাণ কাজ চলে। এই মেট্রোর রাস্তা তৈরি করতে পাহাড়ে বিস্ফোরণ করা হচ্ছিল, যার কারণে অনেক লোক এই নির্মাণ কাজের বিরোধিতা করে, কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে ইঞ্জিনিয়াররা বিস্ফোরণ চালিয়ে যায়। কিন্তু যখন তারা গুহার ভিতরে পৌঁছায়, তখন তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সেখানের মাটি জোরে জোরে কাঁপতে শুরু করে। একটু পরে ইঞ্জিনিয়ারদের চোখ পড়ে একটি বিশাল এবং ভয়ানক দানবের উপর, যা দেখে তারা তাড়াতাড়ি প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। পাহাড়ের ধ্বংসাবশেষের কারণে তারা গুহার ভিতরেই আটকে যায়। কিছুক্ষণের মধ্যেই এই দুর্ঘটনার খবর নরওয়ের সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পৌঁছে যায়। এরপর জেনারেল সেই জায়গার পরিষ্কার ছবি তোলার জন্য একটি জেট বিমান পাঠালেন, যাতে তারা ভালোভাবে বুঝতে পারে যে সেখানে কি ঘটেছে। এর সাথে জেনারেল প্রধানমন্ত্রীকেও এই বিষয়ে জানানোর নির্দেশ দিলেন। কিছুক্ষণ পরেই নরওয়ের প্রধানমন্ত্রী তার উপদেষ্টা আন্দ্রিয়াসের সাথে তাড়াতাড়ি মিলিটারি বেসের দিকে রওনা দিলেন। পথে তাদের সাথে ডিফেন্স মিনিস্টারের দেখা হয়, যিনি তাদের বললেন যে এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জনের বেশি মানুষ মারা গেছে। এরপর তাদের সেই জায়গার কিছু ছবি দেখানো হয়, যেখানে পৃথিবীর ভিতরে বেশ বড় বড় গর্ত দেখা যাচ্ছিল। এই ছবি দেখে আন্দ্রিয়াসের মনে হয় যে এটি কোনো বিশাল প্রাণীর পায়ের ছাপ, কিন্তু সে এই বিষয়ে কথা বলার অবস্থায় ছিল না এবং প্রধানমন্ত্রীও তার কথায় গুরুত্ব দিল না। অন্যদিকে নোরা তখনও তার বন্ধুদের সাথে পার্টি করছিল, কিন্তু হঠাৎ সেখানে একটি মিলিটারি হেলিকপ্টার আসে, যেখান থেকে একজন সৈন্য নেমে নোরাকে বলে যে তাকে এখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে বলা হয়েছে। এই খবর পেয়ে নোরা সময় নষ্ট না করে সেই হেলিকপ্টারে চড়ে মিলিটারি বেসের দিকে রওনা দেয়। সেখানে পৌঁছানোর পর আন্দ্রিয়াস তাকে একটি রুমে নিয়ে যায়, যেখানে সব উচ্চপদস্থ কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রী বসেছিলেন। এখন পর্যন্ত তারা যে তথ্য পেয়েছে তাতে তাদের মনে হচ্ছিল যে এটি সম্ভবত কোনো বিষাক্ত গ্যাসের কারণে ঘটেছে, কিন্তু নোরা এই বিষয়ে একমত হয় না। ছবিতে পাওয়া পায়ের ছাপ দেখে তারও মনে হয় এটি সম্ভবত কোনো বিশাল প্রাচীন প্রাণী, যা আবার জীবিত হয়ে উঠেছে। এই বিষয়ে আন্দ্রিয়াসও বলতে চেয়েছিল, কিন্তু সে এই কথা সবার সামনে বলতে সাহস পায়নি। অন্যদিকে অন্যান্য সরকারি কর্মকর্তাদের কাছে নোরার এই কথা শুধু একটি রূপকথার গল্প মনে হয়। তাদের মতে এই সবের পিছনে কোনো প্রাচীন প্রাণী থাকতে পারে না। যদি আসলেই থাকতো তাহলে এত বছর কি খেয়ে বেঁচে আছে এবং সে মারা যায়নি কেন? কিন্তু তখনই সিগ্রিড নামের একজন কম্পিউটার এক্সপার্ট সেই রুমে আসে এবং সে সবাইকে ওই দুর্ঘটনার একটি ভিডিও দেখায়, যা সে অনেক কষ্টে খুঁজে পেয়েছিল। এবং যখন সে ভিডিওটি চালায়, তখন রুমে থাকা সবাই হতবাক হয়ে যায়, কারণ সেই ভিডিওতে 150 ফুট লম্বা একটি বিশাল দানব ছিল। এখন ভিডিও থেকে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে 150 ফুট লম্বা একটি প্রাণী নরওয়ের পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে লেশকা নামের একটি গ্রামে একটি বৃদ্ধ দম্পতি তাদের বাড়িতে শান্তিতে সময় কাটাচ্ছিল। হঠাৎ তারা একটা অদ্ভুত প্রাণীর গর্জনের আওয়াজ শুনতে পায়। কিছুক্ষণ পরেই তাদের বাড়ির সব জিনিস জোরে জোরে কাঁপতে শুরু করে। তারা মনে করে যে সম্ভবত ভূমিকম্প হচ্ছে, তাই তারা তাদের বাড়ির গোপন আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে যায়। যখন সব শান্ত হয়ে গেল, তখন তারা বেরিয়ে এসে দেখে যে তাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আশেপাশের এলাকাতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। অন্যদিকে নোরা এখন এই দুর্ঘটনার তদন্ত করতে পুরোপুরি প্রস্তুত হয়। সব কর্মকর্তাদের সম্মতিতে প্রধানমন্ত্রী তাকে বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। মিটিং শেষ হওয়ার পর আন্দ্রিয়াস নোরাকে লেশকা গ্রামে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে বলে। এরপর তারা দুজনেই একটি হেলিকপ্টারে করে সেই গ্রামের দিকে রওনা দেয়। পথে তারা একে অপরের সাথে অনেক কথা বলে। এই সময়ে আন্দ্রিয়াস নোরাকে জিজ্ঞাসা করে যে সে কেন প্যালিওন্টোলজিস্ট হয়েছিল। নোরা তাকে বলে যে তার ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা ছিল
এবং সে তার চারপাশের বিশ্বকে আরো ভালোভাবে জানতে চায়। এছাড়াও সে আন্দ্রিয়াসকে তার বাবা টোবিয়াসের কথা বলে, যে কিভাবে তাকে ছোটবেলায় পাহাড়ে নিয়ে গিয়ে পাহাড় সম্পর্কে গল্প বলতো। কিন্তু দুর্ভাগ্যবশত সে এই গল্পগুলিতে এতটাই মগ্ন হয়ে যায় যে তার আসল জীবন বলে যে কিছু আছে তা সে ভুলেই গেছিল। মাঝপথে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এরপর লেস্কা গ্রামে ধ্বংসযজ্ঞ দেখে নোরা এবং আন্দ্রিয়াস দুজনেই বেশ হতবাক হয়ে যায়। তখনই তাদের সাথে ক্যাপ্টেন ক্রিসের দেখা হয়, যিনি সেনাবাহিনীর পক্ষ থেকে এই পুরো অপারেশনটি পরিচালনা করছিলেন। এরপর ক্রিস তাদের বলে যে সেই দানব লেস্কায় ধ্বংসযজ্ঞ চালানোর পর আরও 2 মাইল এগিয়ে গেছে, যার পর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে এবং সেনাবাহিনীর সমস্ত চেষ্টা সত্ত্বেও তারা তাকে খুঁজে পায়নি। মনে হচ্ছিল যেন সেই বিশাল দানব বাতাসেই মিলিয়ে গেছে। এরপর তারা সেই বৃদ্ধ দম্পতির সাথে কথা বলে, যারা তখনও বেশ ভয়ে ছিল। তাদের গোপন রুমে লুকিয়ে থাকার কারণে তারা বেশি কিছু জানত না, কিন্তু সেই বৃদ্ধ মহিলা তাদের বলে যে সে কোনো প্রাণীর গর্জনের শব্দ শুনতে পেয়েছিল। মনে হচ্ছিল যেন কিংকং তাদের উপর আক্রমণ করতে চলেছে, কিন্তু এই তথ্য কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল না। তাই নোরা নিজেই আশেপাশে তদন্ত শুরু করে। এই সময়ে সে একটি অদ্ভুত গন্ধ পায়। সেই গন্ধ অনুসরণ করে তারা একটা বিশাল পায়ের চাপের কাছে পৌঁছায়। নোরা তৎক্ষণাৎ সেই পায়ের ছাপ পরীক্ষা শুরু করে, কিন্তু তার সমস্ত চেষ্টা সত্ত্বেও সেখানে গবেষণাগারে পরীক্ষা করার মতো কোনো জৈব পদার্থ পাওয়া যায়নি। এখন যখন তাদের সামনে কোনো উপায় অবশিষ্ট ছিল না, তখন নোরা শেষ পর্যন্ত তার বাবার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়, যিনি তখন একটি পাহাড়ে অনেক দূরে থাকতেন। সেখানে দ্রুত পৌঁছানোর জন্য নোরা, আন্দ্রিয়াস এবং ক্যাপ্টেন ক্রিস একটি হেলিকপ্টার ব্যবহার করে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, তখন টোবিয়াস তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু তার মেয়ে নোরাকে সেখানে দেখে সে তৎক্ষণাৎ শান্ত হয়ে যায়। এরপর সে সবাইকে তার বাড়ির ভিতরে ডাকে, যেখানে এত বছর পরেও সে ট্রোলদের নিয়ে গবেষণা করছিল। এবং যখন তারা টোবিয়াসকে সেই ভিডিওটি দেখায়, তখন সে হতবাক হয়ে যায় এবং শুধু একটি কথা বলে, তারা চলে এসেছে। কিন্তু নোরা কিছুই বুঝতে পারছিল না, তাই সে তার বাবার কাছে এই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা চাইল, যাতে তারা এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পেতে পারে। কিন্তু টোবিয়াস তার গবেষণায় অটল থাকে। তার মতে ট্রোলরা নরওয়ে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল, কারণ সেখানে সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল। এছাড়াও সে বলে যে সে এই রহস্য অনেক বছর আগেই প্রকাশ করতে যাচ্ছিল, কিন্তু তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর সে তার ব্যাগ তুলে নেয় এবং তাদের একটি বিশেষ জায়গায় যেতে বলে। এরপর তারা কিছুক্ষণ হেলিকপ্টারে ওড়ার পর অবশেষে টোবিয়াসের নির্দেশিত জায়গায় পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে সেই জায়গাটি পরীক্ষা করতে শুরু করে এবং কিছুক্ষণ আশেপাশে দেখার পর সে বুঝতে পারে যে সেই জায়গাটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। অন্যদিকে নোরা আবার সেই গন্ধ পায়, যার নাম সে হাইপার নেচার রেখেছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নোরার চোখ পড়ে সেখানে থাকা একটি বিশাল প্রাণীর ওপর, এবং এটি অন্য কেউ নয়, সেই ট্রোল নিজেই, যে আশেপাশের জায়গায় নিজেকে লুকিয়ে রেখেছিল। ভাগ্যক্রমে সবাই সময় মতো হেলিকপ্টারে চড়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং যখন তারা একটি নিরাপদ জায়গায় পৌঁছায়, তখন তারা ইন্টারনেটের মাধ্যমে সেই ট্রোলটিকে সরকারি কর্মকর্তাদের দেখায়। সবাই এত বড় ট্রোল দেখে বেশ হতবাক হয়ে যায়, এবং এখন সবাই ট্রোল বলে যে কিছু আছে তা বিশ্বাস করতে শুরু করে। তখন প্রধানমন্ত্রী ট্রোলদের বিরুদ্ধে একটি সামরিক অভিযান শুরু করলেন, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন ক্রিস। প্রধানমন্ত্রীর আদেশ পাওয়ার পর সেনাবাহিনী তৎক্ষণাৎ সেই ট্রোলের ওপর একটি ডেডলি মিশন শুরু করে, কিন্তু সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী মিসাইলেও সেই ট্রোলের কিছু হলো না। তারা তাকে কিছুই করতে পারছিল না, এবং যখন সেই ট্রোল একটি সৈন্যকে খেয়ে ফেলে, তখন টোবিয়াস তাকে শান্ত করার জন্য তার সামনে চলে যায়। ট্রোলটি প্রথমে টোবিয়াসের কথা শুনছিল, কিন্তু তখনই হঠাৎ করে সেনাবাহিনীর আরও কিছু ইউনিট তার ওপর আক্রমণ করুক, যার ফলে রাগান্বিত হয়ে ট্রোলটি সেই ইউনিটের দিকে ঘুরে দাঁড়ায় এবং তার লেজ সোজা টোবিয়াসের দিকে গিয়ে লাগে, যার ফলে সে মারাত্মকভাবে আহত হয়ে যায়। এটি দেখে নোরা তৎক্ষণাৎ তার বাবার দিকে ছুটে যায়, কিন্তু কিছু বলার আগেই টোবিয়াসের প্রাণ চলে যায়। সেই রাতে নোরা কাঁদতে কাঁদতে তার বাবার ডায়েরি পড়ছিল, যাতে সে কোনোভাবে এই ট্রোলদের থামানোর উপায় খুঁজে পায়। ঘন্টার পর ঘন্টা ধরে সেই ডায়েরি পড়ার পর নোরা জানতে পারে যে আসলে ট্রোলরা প্রায় গির্জা ধ্বংস করত, কারণ তাদের ঘন্টার শব্দ একেবারেই পছন্দ ছিল না। এবং যখন নোরা এই পরিকল্পনা সব সরকারি কর্মকর্তাদের বলে, তখন প্রথমে তারা সবাই নোরাকে পাগল ভাবে। নোরা বলে মিসাইল কাজ করছে না, তাই আমাদের কিছু আলাদা ভাবতে হবে। এরপর প্রধানমন্ত্রী তাকে এই পরিকল্পনা এগিয়ে নেওয়ার অনুমতি দিলেন, এবং কিছুক্ষণ পর 4টি সেনা হেলিকপ্টার বড় বড় গির্জার ঘণ্টা নিয়ে দ্রুত ট্রোলের দিকে এগিয়ে চলে।
নোরার এই পরিকল্পনাটি প্রথমে সফলতা দেখায়, কিন্তু শীঘ্রই ট্রোলটি নিজেকে নিয়ন্ত্রণ করে সেই 4টি হেলিকপ্টার ধ্বংস করে দেয় এবং এখন সে এতটাই রাগান্বিত হয়ে যায় যে সে চারদিকে ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। বিশ্বের সব সংবাদ চ্যানেল এই খবরটি দেখানো শুরু করে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেন অসলো শহর এবং তার আশেপাশের এলাকাগুলো দ্রুত খালি করার নির্দেশ দিলেন, কারণ ট্রোলটি দ্রুত অসলো শহরের দিকে এগিয়ে আসছিল। ব্যর্থ পরিকল্পনার কারণে নোরাকে বৈজ্ঞানিক উপদেষ্টার পদ থেকে বরখাস্ত করা হয় এবং অন্যদিকে আন্দ্রিয়াস সরকারের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে জানতে পারে, যেখানে তারা অসলোর আশেপাশের শহরগুলিতে বড় বড় বোমা বিস্ফোরণ করে ট্রোলটিকে ধ্বংস করতে চায়। কিন্তু আন্দ্রিয়াসের কাছে এটি বন্ধ করার ক্ষমতা ছিল না, তাই সে এই অপ্রয়োজনীয় চাকরি থেকে পদত্যাগ করে। হাজার হাজার মানুষ তাদের বাড়ি এবং শহর ছেড়ে পালাচ্ছিল, যার মধ্যে নোরা এবং আন্দ্রিয়াসও ছিল। এদিকে নোরার দুঃখ হয় যে সে দেশকে এই সমস্যা থেকে বের করে আনতে পারেনি এবং এই কারণে সে আবার তার বাবার ডায়েরি পড়া শুরু করে। এবার তার নজর পড়ে সিং নামের ওপর, যা বারবার পুনরাবৃত্তি হচ্ছিল। কিন্তু যখন সে এই বিষয়ে আন্দ্রিয়াসের সাথে কথা বলে, তখন সে জানায় যে আসলে সিং ডিং একজন রাজপুত্র ছিলেন, যিনি অসলোতে একটি প্রাসাদে থাকতেন এবং ওই সময়ে তিনি দেশের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এখন নোরার মনে হচ্ছিল যে সম্ভবত তাদের প্রাসাদে কোনো সূত্র পাওয়া যেতে পারে, তাই সে আন্দ্রিয়াসকে তৎক্ষণাৎ গাড়িটি প্রাসাদের দিকে ঘুরিয়ে নিতে বলে। প্রাসাদে পৌঁছানোর পর তাদের সাথে রাইক সিন্ডিংয়ের দেখা হয়, যে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর সে তাদের প্রাসাদের ভিতরে নিয়ে যায় এবং অবশেষে সে নরওয়ের ট্রোলদের রহস্য উন্মোচন করে। আসলে টোবিয়াস সম্পূর্ণ সঠিক ছিল এবং প্রাচীন সময়ে ট্রোলরা নরওয়ের মাটিতে ঘুরে বেড়াত। এরপর সিন্ডিং তাদের একটি ভূগর্ভস্থ গুহায় নিয়ে যায়, যেখানে সে বলে যে আসলে সে নিজেই টোবিয়াসের ক্যারিয়ার ধ্বংস করেছিল, যাতে তার সত্য প্রকাশ না পায়। এবং যখন টোবিয়াস সত্যের খুব কাছাকাছি পৌঁছে যায়, তখন সিন্ডিং তাকে মানসিক হাসপাতালে পাঠায় এবং সেই রহস্য আসলে প্রাসাদের নিচে চাপা পড়া ট্রোলদের কঙ্কাল ছিল, যা সিন্ডিং বছরের পর বছর ধরে বিশ্ব থেকে লুকিয়ে রেখেছিল। এবং তাছাড়া এই প্রাসাদটি ট্রোল কিং এর গুহার ওপর নির্মিত হয়েছিল। ট্রোল কিং এবং তার পুরো পরিবারকে খ্রিস্টানরা হত্যা করেছিল এবং আসলে এখন যে ট্রোলটি সারা দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সে অন্য কেউ নয়, ট্রোল কিং নিজেই, যে শুধু তার বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। এরপর সিন্ডিং তাদের বলে যে ট্রোলদের জন্য তাদের পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবং নরওয়ের খ্রিস্টানীকরণের সময় ট্রোল কিংকে জোর করে পাহাড়ে পাঠানো হয়েছিল এবং এখন বিস্ফোরণের কারণে সে আবার ফিরে এসেছে এবং এখন সে অসলোতে শুধু তার পরিবারের সাথে দেখা করতে আসছে। কিন্তু নোরা এবং আন্দ্রিয়াস তখন আরও বেশি হতবাক হয়ে যায় যখন তারা জানতে পারে যে আসলেই তাদের সামনে ট্রোল পরিবারের কঙ্কাল পড়েছিল। এবং যখন নোরা তাদের ওপর ইউভি লাইট ফেলে, তখন তাদের হাড়গুলি হঠাৎ করে গলে যেতে শুরু করে, যার অর্থ ছিল যে ট্রোলরা ইউভি লাইট সহ্য করতে পারে না। এরপর নোরা সিন্ডিং থেকে তার সবচেয়ে বড় গাড়িটি চায়, যার পর সিন্ডিং রানীর সবচেয়ে প্রিয় ট্রাকটি তার হাতে তুলে দেয়। এরপর সে ক্যাপ্টেন ক্রিসকে ফোন করে এই পরিকল্পনা সম্পর্কে বলে, যেখানে তারা ট্রোল কিংকে একটি ফাঁদে ফেলে তার ওপর ইউভি লাইট দিয়ে আক্রমণ করার পরিকল্পনা করছিল এবং এর জন্য তাদের অনেক বড় বড় ইউভি লাইটের প্রয়োজন ছিল। অন্যদিকে আন্দ্রিয়াস তৎক্ষণাৎ তার বন্ধু সিগ্রেটকে ফোন করে বলে যে যেভাবেই হোক অসলো বোমাবর্ষণের পরিকল্পনাটি বিলম্বিত করো। ভাগ্যক্রমে সিগ্রেট একজন দক্ষ হ্যাকার ছিল এবং সে চুপচাপ কাউকে না জানিয়ে মিসাইলগুলি হ্যাক করে ফায়ার স্টপ করে দিল। অন্যদিকে নোরা এবং আন্দ্রিয়াস তাদের ট্রাকে করে ট্রোল কিংয়ের শিশুর খুলি নিয়ে ঘুরছিল এবং ইচ্ছাকৃতভাবে ট্রোল কিংয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল এবং তারা শুধু ট্রোল কিংকে ইউভি লাইট ফাঁদের কাছে নিয়ে যেতে চাইছিল। এবং যখন ট্রোলটি সেই খুলিটি ভেঙে ফেলে, তখন সে বুঝতে পারে যে আসলে এখন তার পরিবারের কেউ বেঁচে নেই এবং সে আরও রাগান্বিত হয়ে যায়। অন্যদিকে মিলিটারি বেসে সিগ্রেট হ্যাকিং করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু তখন জেনারেলও তার কথা বুঝতে পেরে পরিকল্পনাটি বাতিল করে দিলেন, কারণ তখনও সেখানে অনেক সাধারণ নাগরিক ছিল যারা এই বিস্ফোরণে মারা যেত। অন্যদিকে নোরা এবং আন্দ্রিয়াস কোনোভাবে ট্রোলটিকে লাইট ফাঁদে আনার চেষ্টায় সফল হয় এবং যখন সে সেখানে পৌঁছায়, তখন ক্যাপ্টেন ক্রিসের পুরো দল একসাথে তাদের লাইটগুলি চালু করে এবং এখন তাদের পরিকল্পনা সফল হয়, কারণ ধীরে ধীরে সেই ট্রোলটি পুড়তে শুরু করে। কিন্তু তাকে এভাবে যন্ত্রণায় কষ্ট পেতে দেখে হঠাৎ করে নোরার মন পরিবর্তন হয়ে যায় এবং সে একে একে সব ইউভি লাইট বন্ধ করে দেয়, কারণ সে তার জীবন বাঁচাতে চেয়েছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়, কারণ ঠিক সেই সময় সূর্য উঠে যায়। সূর্যের আলো পড়তেই ট্রোল কিং দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় এবং একটি পাথরে পরিণত হয়। তার মৃত্যু দেখে নোরার ভিতরে ভিতরে অনেক কষ্ট হয়। সবাই উৎসব করছিল। সেখানে আন্দ্রিয়াস এবং নোরাকে এখনো এই চিন্তা করছিল যে এই দেশে আরো ট্রোল বেঁচে আছে কিনা।
তখনই প্রধানমন্ত্রীও সেখানে পৌঁছে গেলেন এবং তিনি নোরার কাজে খুবই খুশি ছিলেন। কিছুদিন পর যা ভয় ছিল তাই হয়। হঠাৎ করে অনেক পাথর আবার নড়তে শুরু করে, যার পর এখন আরেকটি ট্রোল নরওয়ের মানুষের ওপর ধ্বংসযজ্ঞ চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়। আর এখানেই গল্পটি শেষ হয়। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং মুভির গল্প নিয়ে। ধন্যবাদ।